না তোমরা পয়সা পড়ো, আমি পয়সা পড়ো, হ্যাঁ সব পয়সা পড়ো সবাই, এভরিবডি যাও। গুরুত্বপূর্ণ সভা নাকি? আমি ইন্টারাকশন চাই, আমি আপনাদের কাছে মতামত চাই। এখানে শাহিন হাসনাত এসেছিলেন, কোথায় গেলেন? মাইক্রোফোন ওনাকে দেন তো। উনি ছিলেন আমার 2001 সালে নকলের সংগ্রামের একজন সাথী। উনি পরবর্তীতে আমাকে নিয়ে বই লিখেছিলেন। উনি সিনিয়র সাংবাদিক, এখন আসছেন পর্যবেক্ষণ করতে। আপনি তো এতক্ষণ শুনলেন, দু একটি শব্দ শুনি আপনার কাছ থেকে, একটু মাইক্রোফোনটা দেন। না আপনি বলেন, দু একটি কথা বলেন, আজকে তো অনেকদিন পরে আসলেন। সেটা হলো, এটা প্রথমে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে আজকে একটা পেন্ডিং রেভুলেশনের একটা নতুন অধ্যায় সংযোজিত হয়েছে। আপনারা জানেন 2001-এ কার্যকর সরকার গঠন করার পরে আনোয়ার ইসলাম মিলন শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন। উনি দেশের বাইরে ছিলেন, বাংলাদেশের শিক্ষাঙ্গন এবং শিক্ষার পরিবেশের সার্বিক বিষয়াশয় নিয়ে উনি সাংবাদিকদের মধ্যে যারা শিক্ষাবিদ কাজ করতেন তাদেরকে উনি ডাকলেন। তাদেরকে দেখে বললেন যে যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছি, আমরা আসলে ওই নাম কাওয়াজতে রুটিন মাফিক অন্যান্য মন্ত্রণালয়ের মন্ত্র আমরা মন্ত্রণালয় চালাতে চাই না, আক্ষরিক দেশের জন্য কিছু করতে চাই। তা আপনারা যেহেতু দীর্ঘদিন সাংবাদিকতা এই ক্ষেত্রে রিপোর্টিং করেছেন, সমস্যাগুলো কি যদি আপনি আমাকে অবহিত করেন, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিই। ঠিক একটা ধন্যবাদ দিন। আসুন, 2001 সালে নকলের অভিযান বিরুদ্ধে শুরু হয়েছিল কুমিল্লা থেকে, আমতলী হাই স্কুল নাকি, এটার নাম কি? আমরাতলী হাই স্কুল, কর্নেল প্রয়াত নেতা আকবর হোসেন সাহেবের। আমি এসেছিলাম সেখানে, নকল ধরেছিলাম, ফেরত আসছিলাম। কর্নেল আকবর সাহেব আমাকে কল করলেন, বললেন, এই শুন, তুই তো আমার শিক্ষককে বহিষ্কার করে আসছিস, জেলেও পাঠিয়েছিস। আমি বললাম, জি স্যার, আমি কিন্তু তোকে কল করবো কিছুক্ষণ পরে, মনে রাখবি তোর সিদ্ধান্ত তোর, আমি কিন্তু কল করবো বলে ফোনটা কেটে দিলেন। দুজন শিক্ষককে অ্যারেস্ট করা হয়েছিল। কিছুক্ষণের মধ্যে এই কল আসলো। উনি জানতেন যে সকলে দৌড়ে ওনার কাছে যাবেন। উনি ওনার সেই যথারীতি আমাকে কল করে বললেন, এই হঠাৎ করে তুমি শিক্ষক অ্যারেস্ট করলে, দেখো দেখো ওদেরকে ছাড়া যায় কিনা, একটু ছেড়ে দাও। আমি খুব ধৈর্য সহকারে শুনলাম, কারণ উনি তো আমাকে বলেই দিয়েছেন আমার কল আমি করব। ঠিক তেমনিভাবে একদিন প্রধানমন্ত্রীর সামনে, আজকে তিনি মন্ত্রী, তার এলাকায় আমি গিয়েছিলাম। এলাকার নাম বললে তো বুঝেই ফেলবেন, সেই জন্য নাম বলছিলাম। সেখানে যুবদলের নেতার ছেলে শিক্ষককে হাতুড়ি দিয়ে পিটিয়েছিল, হাসপাতালে দেখতে গিয়েছিলাম। ওই পরীক্ষার্থীকে অ্যারেস্ট করতে পারিনি। এসপি সাহেব ছিলেন আমার সাথে, ডিসি সাহেব ছিলেন, ওসি ছিলেন হাসপাতালে। শিক্ষকদেরকে আমি সবসময় প্রোটেকশন দিতাম, না দিলে তো হবে না। কোনো শিক্ষক আহত হলে সাথে সাথে তার চিকিৎসার ব্যবস্থা করা, ন্যূনতম 20,000 টাকা দেওয়া, এবং পরবর্তীকালে তার প্রশংসা সুলভ সার্টিফিকেট আমি মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে তাকে তুলে দিতাম। তো সেই শিক্ষককে দেখতে গিয়েছি, যে ছাত্রটি আহত করেছে তাকে অ্যারেস্ট করা যায়নি। তো আমি সেখানে গিয়ে যখন রুগী দেখছি, তখন ওই ছাত্রের বাবা যুবদলের প্রেসিডেন্ট, সে আমাকে হাত বাড়িয়ে দিয়ে বলল যে আমি যুবদলের প্রেসিডেন্ট। বুঝতে আমার দেরি হলো না, ওনার ছেলে নিয়ে এই ঘটনাটি ঘটিয়েছে। বুঝতে পেরেছেন তো? যেভাবে হাতটি করমর্দন করছিল, ওইভাবে ওসির হাতে তুলে দিয়ে বললাম, ওনাকে অ্যারেস্ট করেন, যতক্ষণ ওর ছেলেকে না পৌঁছে দেবে। সংসদে গেলাম, ওই এলাকার মাননীয় সংসদ, বিরতির সময় সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া এক পাশে বসে আছেন, আমি অন্য পাশে দাঁড়ানো। উনি তেড়ে আসলেন আমার কাছে। এখনো নেই যে উনি উচ্চবাচ্য না করছেন না, আমি খুব ধৈর্য সহকারে শুনছিলাম। তখন আমি অত্যন্ত তরুণ,
মেজাজটাকে ঠিক রাখতে পারছিলাম না। তারপরও কঠিনভাবে নিজেকে সংযত রাখলাম। নিজেকে বললাম, মিলন তুমি তো মন্ত্রী, ধৈর্য ধরো, শোনো। বলতে বলতে হঠাৎ তিনি বলে বসলেন, মিলন আমি যদি মন্ত্রী হয়ে তোমার কচুয়ায় গিয়ে তোমার উপজেলা বিএনপির প্রেসিডেন্ট বা যুবদলের প্রেসিডেন্টের ছেলেকে ধরতে না পেরে আমি যদি সেই প্রেসিডেন্টকে পুলিশের হাতে সোপর্দ করতাম তাহলে তোমার কেমন লাগতো? শরীরটা শীতল হয়ে গেল। তিনি তো ঠিকই বলেছেন, কিন্তু আমি তো ছাড় দিতে পারি না, এটা তো শিক্ষা। খুব কষ্ট হলো কথাটা শুনে। আমার রাগ, ক্রোধ, ঘৃণা কমে গেল ওনার উপর, কিন্তু ছাড় তো পাইনি। সংসদের তৃতীয় বেঞ্চে ম্যাডামের পিছনে খন্দকার দেলাওয়ার হোসেন প্রায়ত তিনি বসতেন, তারপরে সিটে আমি বসতাম। আগে ভাগে ঢুকে গেলাম, ম্যাডাম ঢুকলেন। ঢুকার সময় পাশ দিয়ে যাওয়ার সময় শুধু বললেন, ঠিক আছে, কন্টিনিউ কন্টিনিউ, কিপ ইট আপ, দুটি শব্দ বলে আমার সাথে চলে গেলেন। তিনি প্রত্যেকটি শব্দ চয়ন মাননীয় সংসদ সদস্য যেভাবে করেছেন প্রত্যেকটি শুনেছেন, আমার রিয়াকশন দেখেছেন। তিনি ভেবেছেন আমি যদি খানিকটা দুর্বল হয়ে যাই, তাই বলল কিপ ইট আপ বলে আমার পাশে দিয়ে সামনে গিয়ে বসে পড়লেন। তিনি আজ নেই, তাকে আমরা হারিয়েছি। কিপ ইট আপ শব্দটি বলে গিয়েছিলেন। জানি না সেই শব্দটি যেন প্রতিধ্বনিত হয়, সেজন্যই বোধ আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি আমাকে আবার এই পূর্ণাঙ্গ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। তাহলে বুঝতে পেরেছেন যে আমাদের কি করতে হবে। প্রথমত কথা হলো বিএনপির এজেন্ডা। এখানে বিএনপি মাননীয় সংসদ সদস্যগণ ছিলেন, অনেক নেতা ছিলেন, আছেন। বিএনপির একটি মাত্র এজেন্ডা তারেক রহমানের, একটি, দি অনলি ওয়ান এজেন্ডা, আগামীর বাংলাদেশ গড়তে হবে। Am I right? It's the only agenda. আমরা অনেক কাজ করছি, কিন্তু শব্দ একটি, জনাব তারেক রহমানের, আগামীর বাংলাদেশ। আগামীর বাংলাদেশ করতে হলে একমাত্র মন্ত্রণালয়, সেটি হলো শিক্ষা মন্ত্রণালয়। তাহলে উনি যা বললেন, এটি কি অন্য 10টি মন্ত্রণালয়ের মতো একটি মন্ত্রণালয়? নিশ্চিত না। আমি আমার মন্ত্রণালয়ের কথা বলছি, মন্ত্রণালয়ের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে জিজ্ঞেস করলাম যে সদকায়ে জারিয়া কাকে বলে? আপনি একটি গাছ লাগান, তার ফল খায় সদকায়ে জারিয়া। আপনি এতিমখানা দিয়ে মানুষকে শিক্ষিত করছেন, কোরআনে হাফেজ বানাচ্ছেন, সুশিক্ষিত বানাচ্ছেন, তার সন্তানরা তিনি চাকরি করছেন, পরিবার পালছেন, আপনি সদকায়ে জারিয়া পাচ্ছেন, তাই না? তাহলে এই সদকায়ে জারিয়া আমাদের চৈতির কালাম সাহেব মাননীয় সংসদ সদস্য, তিনি সেটা আর্ন করার জন্য তিনি নিজ গুণী স্কুল কলেজ প্রতিষ্ঠিত করছেন। আমাদের শ্রদ্ধেয় নেতা, সবচেয়ে বয়োজ্যেষ্ঠ নেতা আমাদের মণি ভাই নাই, তিনি চলে গেলেন। বললাম থাকেন, একটু কথা শুনে যান। বললো না, আমার কাজ আছে, যাই, তোমার কথা আমি টেলিফোনে শুনে, মানে ভিডিওতে শুনে নেব। তাই বললাম ঠিক আছে। এই যে আজকে মনিরুল চৌধুরী সাহেব, তিনি প্রতিষ্ঠান করার চেষ্টা করছেন। আমাদের নতুন পৌর প্রশাসক টিপু এসে বলল যে আমি একটি কলেজ, আমি স্কুল করতে চাই। কালাম সাহেব করছেন, সকলেই করছেন, মোবাশর সাহেব রয়েছেন, সকলেই করছেন। কি জন্য? সুশিক্ষিত জাতি বানানোর জন্য। যারা হবে, যারা সফলভাবে শিক্ষিত হবে, তাদের মানুষ হওয়ার পর সেই সদকায়ে জারিয়া পাবে যারা প্রতিষ্ঠানটি করেছেন, তাই না? কিন্তু আপনারা কি আপনারা ভেবে দেখেছেন, আপনারা কেউ প্রতিষ্ঠান করছেন না, কিন্তু আপনারা এখানে যদি সত্যিকার অর্থে ছাত্রদেরকে লেখাপড়া শেখান এবং এই ছাত্ররা যদি সত্যিকারের মানুষ হয়, আপনারা প্রত্যেকটি শিক্ষক সদকায়ে জারিয়ার কাজ করছেন। ভেবে দেখেছেন একবার? একদিকে বেতন পাচ্ছেন, মানে অনারিয়াম পাচ্ছেন, নিজের পরিবারকে পালন করছেন, অপর দিকে সদকায়ে জারিয়া পাচ্ছেন। আমি রাইট? তাহলে আমি যদি এই শিক্ষা মন্ত্রণালয়কে মনে করি অন্য 10টি মন্ত্রণালয়, আমিও ভুল করব। শিক্ষা মন্ত্রণালয় অন্য 10টি মন্ত্রণালয়ের মতো নয়। এখানে যারা কাজ করছেন জাতি গঠনের, ওই জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রীর উদ্দেশ্য আগামী বাংলাদেশ যিনি করছেন, তারা সকলেই সদকায়ে জারিয়ার মালিক হবেন, তাই না? আর আমি যেই মন্ত্রণালয়ে বসে কাজ করছিলাম, আমি তখন তাদেরকে উদ্দেশ্য করে বললাম, দিস ইজ নট দ্য মিনিস্ট্রি, দিস ইজ মাই ইবাদতখানা, প্রেয়ার রুম। শিক্ষা মন্ত্রণালয় হচ্ছে আমার ইবাদতখানা। এই ইবাদতখানার দায়িত্ব পেয়েছি আমি। তাহলে বুঝতে হবে সেখানে আপনি নাপাক হয়ে ঢুকতে পারবেন না।
আপনি অজু করতে হবে আপনাকে ওই ইবাদতখানায় কাজ করার জন্য, অর্থাৎ আপনি সততার সাথে নিষ্ঠার সাথে আপনাকে এই মন্ত্রণালয়ে কাজ করতে হবে। এখানে কোনো ব্যবহার করার কোনো সুযোগ নেই। কিছুদিন আগে আমি একটি ইন্টারভিউ দিচ্ছিলাম একজন কংগ্রেসম্যানের সাথে আমেরিকা। তো উনি আমাকে বারবার ঘুরিয়ে পেঁচিয়ে আমাদের দেশের অবস্থা যা আছে, আমাদের নেতাদের সম্পর্কে, মন্ত্রীদের সম্পর্কে বলতে চাচ্ছিলেন ইনডাইরেক্টলি উই আর কারাপ্টেড। আমেরিকানরা কিন্তু বলে না ব্যাড, তারা বলে নো গুড। তারা দেখেন প্রতিটি যুদ্ধে হেরে যায়। ভিয়েতনাম যুদ্ধে হেরেছে, আফগান যুদ্ধে হেরেছে, হেরে গিয়ে কি বলে ইরান যুদ্ধে হেরেছে, ইরাক যুদ্ধে হেরেছে, হেরে যায়নি। বলে there was a certain situation, it compels to do that. They don't agree directly that they lost the election. তারা কি করে? তারা ইনডাইরেক্টলি কথা বলে। তো ইনডাইরেক্টলি আমাকে বলতেছে যে তোমরা যারা মন্ত্রী সকলেই কারাপ্টেড। আমি তখন মন্ত্রী হইনি, মন্ত্রী হওয়ার কিছু আগের কথা। তবে শুনলাম তুমি নাকি শিক্ষা মন্ত্রণালয়ে করাপশন করনি। হাউ ইজ পসিবল? আমাকে বলুন উত্তরটা কি দেওয়া যেতে পারে যে সে ইনফরমেশন বেসড কথা বলছে, আবার আমাকে বলছে যে তোমার কোনো কথা শুনিনি, শুনলাম তুমি নাকি সব। আমি বললাম না, বিষয়টা তা না, আসলে এটা শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় অসৎ কাজ করা যায় না। এটি ওই মন্ত্রণালয়, যে মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়, সেই জন্য এখানে যারা আসে তাদের সৎ থাকতে বাধ্য। তার মানে আমি মন্ত্রণালয়কে পবিত্র বানিয়েছি, আমি নিজেকে পবিত্র বানাতে চাইনি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট? সেই মন্ত্রণালয়ে কাজ করছেন আপনারা, আমার সামনে ছাত্র শিক্ষক। নকলের ডেট অফ বার্থ 1972, মনে আছে তো আপনাদের? নেই? আছে। সেই নকল সমূলে মূলোৎপাদিত করা হলো। এই নকলের সহযোগিতা কারা করেছিল 1972 থেকে 2001 সাল পর্যন্ত? কারা? নিশ্চয়ই শিক্ষকরা, নাকি? বলুন, সহযোগিতা করেননি? নিশ্চয়ই করেছিলেন। আবার 2001 সালে যখন আমি নকলের বিরুদ্ধে সংগ্রাম করলাম, নকল উচ্ছেদ করা করেছিল এই শিক্ষকরা। আমি রাইট? What it has been proven fact is that যদি মন্ত্রণালয়ের মন্ত্রীরা, সরকার যদি বলে যে আমরা নকল চাই না, আমরা শিক্ষা ব্যবস্থা পরিবর্তন চাই, আমাদের টুলস, আমাদের হ্যান্ডস হচ্ছে আমার সামনে শিক্ষকরা, তখন তো আপনারা সরকারকে সহযোগিতা করেছিলেন, তাই না? এটা কি প্রমাণিত সত্য না? 2001 হতে 2006 আমি শিক্ষক ইম্পোর্ট করেছিলাম আমেরিকা থেকে, না আপনারাই করেছিলেন? আপনারা করেননি কি বলুন? আবার আমরা চলে গেলাম, আবার সেই একই অবস্থা। কি অস্বীকার করতে পারেন? কে মাননীয় মঞ্চে উপবিষ্ট? আবার একই অবস্থা। তার মানে কি, যেভাবে সরকার চায় সেইভাবেই আপনারা কাজ করেন, নাকি? তাহলে আবার আমরা এসছি, we have a firm commitment with you, আমরা আপনাদের সাথে আছি, থাকবো। তাহলে নিশ্চয়ই সম্ভব, নাকি? সম্ভব না? That's what I want to hear. যে আমরা করেছি, আমরা সঠিক পথে চলেছিলাম, আমরা আবার বেপথে গিয়েছিলাম, কারণ আপনাদের হাতে স্টিয়ারিং। The commitment has to come from the government. Am I right? তাহলে আমি আজকে আপনাদের নিয়ে বসছি। যেমন রেকর্ড বলে 2002 পরীক্ষা নিয়েছিলাম, 2001-এর 11ই অক্টোবর মন্ত্রী হয়েছিলাম। 2002-এ পরীক্ষা হলো, নকলের বিরুদ্ধে আমরা নামলাম, রেজাল্ট ড্রপ করে কুমিল্লায় আসলো 29%, মনে আছে? আমাকে ওই সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন আপনি শিক্ষা ব্যবস্থা ধস নামাচ্ছেন। অ্যাবসলিউটলি নট। এই শিক্ষা ব্যবস্থা ক্রমান্বয়ে আবার উপরে উঠতে থাকবে। দেখুন 2003 রেজাল্ট, কুমিল্লা বোর্ডের বলছি, অন্য কোনো বোর্ডের না, 33 বাড়লো। 2004 58 বাড়লো। 2005 56 বাড়লো। 2006 বিদায়ের সময় 63.87 হলো, বেড়েছে। তার সাথে যদি আমি আসি 2023 সাল 78.6
4-2। হ্যাঁ, 63 যদি হয় তাহলে 2023 এসে তো 78 কেন, 95 হওয়ার কথা, মিনিমাম 95 হওয়ার কথা। যদি আমরা থাকতাম 95 হতো না পাশেরা। 2024 79.23। 2025 সরকার আসলো, ইন্টারিম গভর্নমেন্ট, কোন রকম তারা ব্যবস্থা নেওয়ার সুযোগই তাদের ছিল না। শুধু নতুন গভর্নমেন্ট এসছে, শিক্ষক একটু উঠে চলে বসছে, ড্রপ টু 63%। তাহলে 79 থেকে 63 ড্রপ করলো। কেন ড্রপ করলো? এটা বাড়ার কথা, এম আই রাইট? ড্রপ করলো, তার মানে নকল হচ্ছিল। আসুন আমরা যদি দেখি যে আমাদের রেজাল্টের কি তারতম্য হচ্ছে। জিপিএ A+ 2002 সাল কুমিল্লা বোর্ড 43 43। 2003 কমে গেল 36। 2004 609। 2005 1410। 2006 2623। বেড়েছে কারণ ক্রমান্বয়ে লেখাপড়া করতে করতে আসছে, ক্রমান্বয়ে বাড়ছে। আমি সেই সময়ে এক্সপার্ট ছিল 2002-এ স্ট্রেট কুমিল্লা বোর্ডে 3428 জন। অল অন স্টার্টেড উইথ জাম্পিং, মনে আছে? প্রস্তুতি ছিল না, নকল করছে, বৈশাখ করলাম আমরা। তারপরে বছর কমে চলে আসলো 505। কে গ্রাফটা ঠিক আছে? হঠাৎ করে আপনি পড়ালেখা নাই তাদের ধরলেন, নেমে আসলো 505। তারপরে বছর চলে আসলো 62, এক্সপার্ট কমলো। তারপরে বছর চলে আসলো 45 এবং 46 2006 কুমিল্লা বোর্ডে। দেখুন সেই সময়ে 0% পাস করার ইতিহাসটি হলো, আচ্ছা আমি জিপিএতেই চলে আসি আবার। 2021-এ জিপিএ প্লাস হলো 14,626 আপনাদের বোর্ডে। 2022-এ হলো 19,998। 2023-এ আবার ড্রপ করলো 11,623। 2024-এ 12,100। 2025-এ জিপি হলো 9,902। তাহলে এই যে গ্রাফটা উঠানামা করছে, এটার মধ্যে কোনো রকম সামঞ্জস্য আছে কি? নাই। তার মধ্যে কারণ হলো আমাদের শিক্ষা ব্যবস্থায় ব্যাপকভাবে অসামঞ্জস্যভাবে কারিকুলাম, সিলেবাস হতে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, নিয়ম সব কিছুতে এলোমেলো ভাবে চলছিল। দেখুন কুমিল্লার 2025 সালে নাঙ্গলকোটে ইসলামপুর হাই স্কুলের কেউ আছেন নাকি এখানে? নাঙ্গলকোটের এমপি সাহেব চলে গেছেন না? চলে গিয়েছেন। নাঙ্গলকোটে ইসলামপুর হাই স্কুল থেকে 32 জন পরীক্ষা দিয়েছিল এসএসসি, পাস করেছিল 0। বুঝতে পেরেছেন? আর 20%-এর নিচে কুমিল্লা বোর্ডে ছিল 2023-এ 4টি, 2024-এ 3টি, 2025-এ 41টি। তাহলে হানছে আগামী পরীক্ষায় কি ধরনের রেজাল্ট হতে পারে, যেন সাংবাদিকরা আমাকে না জিজ্ঞেস করে যে হঠাৎ করে কি লেখাপড়া ধস হলো কিনা। সেই জন্যই আপনাদেরকে এই পরিসংখ্যানগুলো পড়ে শোনালাম। কি ভাবছেন আপনারা? একজন শিক্ষক দাঁড়িয়ে বলেন যে এই সামনের পরীক্ষায় রেজাল্ট কিরকম হতে পারে। দেখি একজন শিক্ষক হাঞ্চ করেন, বলেন, জোরে বলেন। ডেফিনেটলি। ওকে, বুঝেছি আপনার কথা। আপনি নকল প্রতিরোধ করবেন 2024-এ জুলাইতে
এই আন্দোলন হয়েছিল নাকি, জেনজিরা আন্দোলন করেছিল, দেশকে মুক্ত করেছিল, শহীদ হয়েছিল, আমরা তাদের স্মরণ করছি, তাই না? তো 24শে আগস্টের 5 তারিখ থেকে আমরা নতুনভাবে নতুন বাংলাদেশ দেখার চেষ্টা করছি। তাহলে 24-এর পর 25 গেল, 25-এর পর 26। কেন আপনি ভাবছেন ডিক্রিজ করবে? কারণ এই দেশ দ্বিতীয়বারের মতো মুক্ত করেছিল আমাদের জেনজি। দে আর ভেরি মাচ কমিটেড। তারা অন্যায় বুঝে না, অন্যায় করতে জানে না, অন্যায় তারা করে না, অন্যায়কে তারা সমর্থন করে না, এবং তারা কাউকে ভয় পায় না। এটা কি প্রমাণিত সত্য না? তাহলে আমি কেন ভাববো আমার রেজাল্ট খারাপ হবে? আমি কাদের নিয়ে ডিল করছি? যারা চেয়েছিল এই বাংলাদেশে একটা পরিবর্তন আসুক, তারাই তো পরীক্ষা দিচ্ছে, তারাই তো আমাদের ভবিষ্যৎ, তাদেরকে নিয়েই তো আমরা দেশ চালাবো। কারণ এই জেনজিরা সত্য কথা আমাদেরকে বলতে শিখিয়েছে, সৎ পথে চলতে শিখিয়েছে, প্রতিবাদ করতে শিখিয়েছে, অন্যায়ের বিচার তারা চেয়েছে। অতএব তারাই তো আমার আগামী দিনের পরীক্ষার্থী। আপনি কি বুঝেন যে তারা মেনে নেবে যে সময় পায়নি, করতে পারেনি? তারা মেনে নেবে, নিয়ে বলবে যে না, আমরাও শিক্ষকদেরকে সহযোগিতা করব। এই জেনজির অভিভাবকরা কি রাজপথে যায়নি? তার সন্তানদেরকে নিয়ে গিয়েছিল। তাহলে তার অভিভাবকরা তো আর আগের মতো সেই রেজানুনের একটি গল্প বলছিল সাংবাদিক রেজানুর, আমি ওনাকে নিয়ে গিয়েছিলাম, এখন অনেক সিনিয়র এডিটর, ওনাকে একটি অনুষ্ঠানে নিয়ে গিয়েছিলাম। ওনার দেশের বাড়ি রংপুর। তো রংপুরে এমন একটি অনুষ্ঠানে ওনাকে দুটি কথা বলতে দিয়েছিলাম। তো উনি তার এক্সপিরিয়েন্সে বলল যে মিলন ভাই, আমি গিয়েছিলাম পরীক্ষা পরিদর্শন করতে, দেখলাম সকলে মিলে দৌড়ঝাঁপ লাফ দিয়ে নকল সাপ্লাই দিচ্ছে। তো আমি এক বুড়ো দেখলাম দৌড়াতে পারে না, সেও এই নকলের সাথে প্রতিযোগিতায় দৌড় লাফ ঝাঁপ দিচ্ছে। তো রেজানুর সাহেব গিয়ে জিজ্ঞেস করলেন, হে বুড়ো চাচা, আপনি কেন এত দৌড় লাফ ঝাঁপ দিচ্ছেন? আপনার তো বয়স যথেষ্ট হয়েছে, আপনার তো ছেলে এই ম্যাট্রিক পরীক্ষার্থী থাকার কথা না? কি করব বাবা, আমার তো কোনো সওয়াল নেই, একটাই সওয়াল, এই জন্য আমি দৌড়চ্ছি। আজকের দিনে কি আপনি ভাবেন যে অভিভাবকরা এসে আপনাদেরকে ডিস্টার্ব করবে? আমি বিশ্বাস করতে পারি না। এই অভিভাবকরা হলো সেই অভিভাবক যাদের সন্তানরা আত্মহত্যা দেওয়ার জন্য তারা রাজপথে গিয়েছিল, নির্বিচারে গুলি পাখির মতো শিকার করা হয়েছিল একের পর এক। ওই তারাই তাদের সন্তানদেরকে নিয়ে গিয়েছিল। আজকে আমাদের অভিভাবকরা সেই পর্যায়ের অভিভাবক। আমি কি সত্যি বলছি? পুরো জাতি আজ কমিটেড, পুরো জাতি আজ সত্যের পথে। আপনি কি দেখছেন না মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে পরিশ্রম করে যাচ্ছেন, কিভাবে একজন সাধারণ মানুষের মতো জনগণের সাথে যাচ্ছেন? ওই যে সেদিনকের কথা, আমাদেরকে পুলিশ পেট্রোল দেওয়া হয় একটু সাবধানতা অবলম্বন করার জন্য, কারণ দেশে কখন কি হয় বলা তো যায় না। একজন মাননীয় মন্ত্রী ট্রাফিকের সামনে পেট্রোল এগিয়ে নিয়ে বললেন যে সামনের গাড়িগুলিকে যেতে বলো, আমরা চলে যাব। ট্রাফিক সার্জেন্ট স্ট্রেট উত্তর দিল, মাননীয় প্রধানমন্ত্রী তিনি দাঁড়িয়ে থাকেন সিগন্যালের অপেক্ষায়, আপনি মন্ত্রী তো সিগন্যালের প্রধানমন্ত্রীর উপরে নন। দেখুন একজন পুলিশ সার্জেন্ট, তার কথা বলার সাহস কতটা বেড়েছে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী শিখিয়েছেন সত্য বলার জন্য, নির্ভীক হওয়ার জন্য, সততার সাথে কাজ করার জন্য। ইটস এন এক্সাম্পল ফর আস, তাই নয় কি? এখানে অনেক সংসদ সদস্য আছেন, কুমিল্লার অনেক মন্ত্রী আছেন, গিয়ে দেখুন অনিদ্র তারা পরিশ্রম করছে। উনি কি চান? উনি চান আগামীর বাংলাদেশ করতে। সেই জন্যই তো আজকের এই অনুষ্ঠান আমাদের। আজকে প্রথম অনুষ্ঠান আমি শুরু করেছি, সারা বাংলাদেশের প্রতিটি এলাকায় যাব এবং সব কিছুর ব্যবস্থা আমি রাখবো, যা ছিল তার চেয়ে বেশি রাখবো। কিন্তু কিছুই তো রাখা আমার প্রয়োজন নেই। আপনারা যেখানে রয়েছেন, আছে কি কোনো প্রয়োজন? আছে? তারপরও আমি রাখবো। দেখুন 1980 পাবলিক পরীক্ষা অ্যাক্ট শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করছিলেন। সেই 1980 পাবলিক পরীক্ষা অ্যাক্ট আজকে অনেকটা দুর্বল হয়ে গিয়েছে।
তার কারণ কি জানেন? সেই আইনে যা লেখা ছিল, এখন আমরা অনেক স্মার্ট হয়েছি। কেমন? তখন কি বলা ছিল যে হাতে ঘড়ি থাকবে, সেইটা ডিজিটাল থাকবে, সেইটার থেকে নকল করব, সেই ব্যবস্থা কি তখন ছিল? তখন ডিজিটাল কারচুপি ছিল না, গোপনে ক্যামেরা রাখা, লুকিয়ে রাখা, কত পদ্ধতি বাড়িয়েছি নাকি? এখন সেই জন্য 1980 অ্যাক্ট গতকালকে ক্যাবিনেট, পরশুদিন বৃহস্পতিবার দিন রাত্রি 8:30টার ক্যাবিনেট মিটিংয়ে সেটাকে আমি আবার পুনর্বিবেচনার জন্য উঠিয়েছিলাম এবং কিছুটা ত্রুটি হওয়ার কারণে এটা আবারও ক্যাবিনেট ডিভিশনে ফেরত পাঠানো হয়েছে। সেখানে আমরা 1980 পাবলিক পরীক্ষা অ্যাক্টে অনেকগুলো সংশোধন করেছি। যেমন আগের ওই 80 অ্যাক্টে কোথাও ছিল না প্রতিষ্ঠানের সচিবরা বা প্রতিষ্ঠানের হেডমাস্টার প্রিন্সিপালরা তারা এই নকল হওয়ার কারণে তাদেরকে পানিশমেন্টের আওতায় আনা যাবে, এটা ছিল না। এখন কিন্তু এটা সংযুক্ত হয়েছে। যদি কোনো পরীক্ষার হলে নকল হয় এবং তার সাথে যদি কেন্দ্র সচিব অথবা কেন্দ্রের ওই স্কুলের হেডমাস্টারের কোনো জড়িত পাওয়া যায়, তাকেও আইনের আওতায় আনা হয়েছে। যদি হঠাৎ করে একজন ইনভিজিলেটর গিয়ে দেখলো বাথরুমে নকল পড়ে আছে, এর জন্য নকল তো কেউ নিয়েছে তো সত্য তো, কিভাবে আইডেন্টিফাই করবো বলুন? আইডেন্টিফাই করবো নকল বাথরুমে পাওয়া গেল কেন, ক্লাসরুমে পাওয়া গেল কেন, উইন্ডোর বাইরে পাওয়া গেল কেন, সেই জন্য কেন্দ্র সচিব উঠবি পানি সেবক। আপনি কি একমত আছেন? কারণ আমরা বলেছি পরীক্ষা হলে যাওয়ার আগে 30 মিনিট আগে তাদেরকে ঢুকতে হবে এবং ঢোকার সময় তাদের দেহ তল্লাশি করবেন এবং এই দেহ তল্লাশির সময় মায়ের লেখা চিঠিও যেতে পারবে না। আমি রাইট? ছাত্রীদের জন্য গোপন কক্ষ থাকবে, সেখানে দেহ তল্লাশিতে করা হবে। তারপরে যদি ওই কলেজে বা ওই প্রতিষ্ঠানে যদি কোনো নকল পাওয়া যায়, তার জন্য ওই প্রতিষ্ঠানের কর্মকর্তারাই দায়ী হবেন। কারণ আগের দিন যদি নিয়ে রাখে, কে দেখবে? ছাত্ররা নেয়নি, নিয়েছে তার প্রতিষ্ঠান, যে কোনো লোক। আমি রাইট? এগুলি কিন্তু ছিল না, এগুলি দেওয়া হয়েছে। এখন ধরে নিলাম আমাদের নেতারা সহযোগিতা করছে, এটা তো হতে পারে কি? আমি হতে পারে না? তাহলে এই যে চেইন, এই যে বাইরে থেকে একজন নকল সাপ্লাই দিল, সহযোগিতা করলো, তাদেরকেও শাস্তির আওতায় এই আইনের বিধানে আমি এনেছি। I am not gonna leave anything untouched. হতে পারবে না, হতে দেওয়া হবে না, আমরা বন্ধ করে ছাড়বো। আর যদি পরীক্ষার সময় বন্ধ না করতে পারি, পরীক্ষার পরে ব্যবস্থা নেব। যদি কোনো শিক্ষকরা খাতা দেখায় দুর্বলতা করেন এবং অতিরিক্ত মার্ক দেন অথবা কম মার্কে ফেল করান, এই ধরনের সন্দেহভাজন যদি হয় বা অতিরিক্ত জিপিএ যদি পায়, যেটা আমি র্যান্ডম স্যাম্পলিং চেক করব এবং এক্সামিনারদেরকে 1980 অ্যাক্টে আমি আওতায় এনেছি। আপনি কি চান না? কি হোক? চান কি চান না? আপনাদের তো চান। এটা মানা হয়েছে, ডেফিনেশন পাল্টে দেওয়া হয়েছে। আপনারা জানেন আমাকে কোনো দুর্নীতির মামলা অভিযুক্ত করতে পারেনি, কিন্তু ভ্যান্ডিব্যাগ ছিনতাই, মোবাইল ছিনতাই, চাঁদাবাজি, এই ধরনের বহু মামলা দেওয়া হয়েছে এবং এই কুমিল্লা কারাগারে সর্বমোট 3.5 বছর আমি ছিলাম। যে শাসন গাছার এই এগ্রিকালচার ফার্মের পুকুরের পূর্ব পাশের কোয়ার্টার ছিল আমার আব্বার, এটার দায়িত্ব ছিলেন আমার বাবা। যেখানে আমার জন্মগ্রহণ হয়েছিল সেই মাটিতে আমি মাত্র 4 বছর বয়স ছিলাম। ব্রাহ্মণবাড়িয়ার বিবাড়িয়া হাই স্কুল থেকে আমার লেখাপড়া শুরু, তারপর চলে গেলাম ঢাকায়, ক্লাস 3 থেকে আমি ঢাকায়। সেই কুমিল্লা কারাগারে আমি 3.5 বছর কাটিয়েছিলাম। এক কারাগার থেকে আরেক কারাগারে যখন আমাকে নিয়ে যায়, রংপুর কারাগারে গিয়ে দেখি হঠাৎ করে শত শত আসামি এসছে, তারা পরীক্ষায় নকল করতে গিয়েছিল, সেই জন্য তারা ঢুকেছে। আমি তাদের সকলের সাথে আলাপচারিতা হলো এবং আমি সেখানে থাকার সময়ে প্রচুর খাবার দাবার সেই উত্তরাঞ্চলে এমপিরা নিয়ে গিয়েছিলেন, আমি সেই মিষ্টি এগুলি তাদেরকে বিতরণ করতাম, সাহায্য করতাম। একদিন পরে দেখি আমার খাবার দেওয়ার কোনো লোক নেই। জেলারকে ডেকে বললাম
কি ব্যাপার, প্রায় 250-300 আসলো, একদিন পরে সব বেল পেয়ে গেল, 1980 পাবলিক পরীক্ষার অ্যাক্ট রয়েছে, কিভাবে পেল? বললো যে স্যার ওখানে শুধু পাবলিক পরীক্ষারই লেখা আছে, অন্য কোনো পরীক্ষার কথা লেখা নেই। এবার ডেফিনেশন পাল্টিয়ে দিয়েছি, এনি টাইপ অফ এক্সামিনেশন, চাকরির জন্য হোক, শিক্ষক নিয়োগের জন্য হোক, ব্যাংকের এমপ্লয়ি নিয়োগের জন্য হোক, প্রত্যেকটি হচ্ছে পাবলিক পরীক্ষা। বুঝতে পেরেছেন তো? মানে এখান থেকে পার পেলেও নকল করবেন নিয়োগের ব্যাপারে, সেটাও এই ডেফিনেশনে ঢুকিয়ে দিয়েছি। একটি বিষয় নেই যে আমি ঢুকাইনি। মন্ত্রণালয় কয় তারিখ? ফেব্রুয়ারি 18 তারিখ, তাই না? এর মধ্যেই আমার গবেষণায় সবকিছু ধরা পড়লো কি করে? কারণ ওই 17 বছর যখন বিরোধী দলের রাজনীতি করতাম, তখন আমি এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ বলে একটি সংগঠন চালাতাম এবং শিক্ষাকে নিয়ে আমি গবেষণা করতাম, এবং আমার সব গবেষণার উপাত্ত আমার কাছে রয়েছে। এবং সর্বশেষ আমাকে পিএইচডি করাতে চেয়েছিলেন আমার প্রধানমন্ত্রী, তিনি করিয়েছিলেন। ওনার নির্বাচিত বিষয় সেটি হচ্ছে টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। অর্থাৎ আমার ইচ্ছে হয়েছিল যে আমি হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্টে রিসার্চ করব, এবং হায়ার এডুকেশনের জন্য উনি হায়ার এডুকেশনটা কেটে আমাকে দিয়েছিলেন টিবেট। কারণ বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। সেই জন্যই আজকে আমাদের ওই কালাম সাহেব এমপি সাহেব বললেন যে আমাদের এইটা একটা ডিভিশনের দরকার। কারণ এখানে আমি এগ্রিকালচার ইউনিভার্সিটি দিতে পারিনি এই ডিভিশনাল কনসেপ্টে, আমি ইঞ্জিনিয়ারিং কলেজ দিতে পারিনি, আমি টেক্সটাইল ইউনিভার্সিটি দিতে পারিনি, আমি অনেক কিছু দিতে পারিনি এই কনসেপ্টে। সেই সাথে আমাকে ওই মঞ্চে বললেন ব্রাহ্মণবাড়িয়ার এমপি মান্নান সাহেব, যেখানে আমি 3 বছর ছিলাম, আমার শৈশব কেটেছে ওই তিতাস নদীতে স্পিড বোটে ঘুরে আব্বার সাথে। নবীনগর, সরাই সব উপজেলা আব্বা পরিদর্শন করতে যেতেন, আমি প্রত্যেকটি উপজেলায় গিয়েছি। তিনি একটি স্কুল অ্যান্ড কলেজের কথা বললেন, আমি বললাম মাঝখানে একটু টি লাগিয়ে দেন, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। বুঝতে পেরেছেন তো? ঠিক তেমনিভাবে আমি টিপু সাহেবকে বললাম আপনার স্কুলটার মধ্যে একটু টি লাগিয়ে দেন, কারণ মানব সম্পদ করতে হলে আমাদেরকে তার কোনো বিকল্প নেই। মনিলাল চৌধুরী সাহেব চলে গিয়েছেন, উনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের যে বেহাল অবস্থা সেই সম্পর্কে আমাকে অনেকগুলো বিষয় অবগত করলেন মঞ্চে বসে বসে। ওনার সবগুলি কথা শুনে আমি বললাম ঠিক আছে, সব কিছু করবো, আমার একটা নিউজ দেখেন। 3 মিনিট পরে একটি নিউজ দিলাম ওনাকে যে হাইয়েস্ট নকল হয় ভিক্টোরিয়া কলেজে। উনি লজ্জিত হলেন। আমি বললাম না, আগামী দিতে হবে না, হয়েছে। সেই সাথে আমাকে বললেন আরেকটি কলেজের কথা, অজিত গুহ মহাবিদ্যালয় কুমিল্লা, সেখানে তারা বছরে 2 লক্ষ বাৎসরিক লিজ ফি 2,82,000 টাকা দিতে হয়, সরকারি জায়গায় লিজ দিতে হয়, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। এমপিও নাই শিক্ষকদের, ছাত্ররা নাই, চলে যাচ্ছে। সাথে সাথে আমি ডিসি সাহেবকে বললাম আপনার এডিসিকে নিয়ে এই মিটিংয়ের পরে সেখানে যাবেন, সেখানে আমি মিটিং করব, মিটিং করে সেই সমস্যাটা সেখানে সমাধান করে তারপর আমি যাব ঢাকায়। আমি কোনো সমস্যাকে যেয়ে থাকতে দেই না, প্রত্যেকটি সমস্যাকে আমি তাৎক্ষণিকভাবে অ্যাড্রেস করি। এবার আসা যাক আবারও আমাদের নকলের ব্যাপারে। আমি একজনের কাছে শুনতে চাই কোন জায়গাটিতে আমাদের দুর্বলতা রয়েছে, স্পেসিফিক একটু বলুন। একজন দাঁড়িয়ে বলুন, মাইক্রোফোনটা দৌড়ে তার কাছে দিবেন। নো অ্যাড্রেস, জাস্ট পিন পয়েন্ট। যে শব্দটি শুনতে চাই যে এখানে এটা করলে ভালো হবে। সরকারি প্রাইভেট হাই স্কুল ফুলগাজী ফেনী, মাননীয় মন্ত্রী মহোদয়কে পেয়ে আসলে আমরা ধন্য গর্ববোধ করছি। আসলে আমি নতুন সরকারি কিন্তু স্কুল হিসেবে আমরা যখন শিক্ষক সংকটে ভুগি, সেখানে হক সারি করার জন্য আমাদেরকে শিক্ষা মন্ত্রণালয়। আমি আপনাকে বলতেছি যে আমরা নকল প্রতিরোধের, আমি শিক্ষক সংস্থা সম্পর্কে জানি। আপনি কি মনে করেন? মনে হয় যেমন ছাত্ররা স্কুলে আসে কম, হাজিরার পার্সেন্টেজ খুবই কম, বেশিরভাগ বাচ্চারা স্কুলে যায় না। অভিভাবকরা এই যে 38 দিন বন্ধ পড়লো, বন্ধের পরে আসে একজন অভিভাবক বললো বেড়াইতে গেছে, তো বুঝে নেবেন 38 দিন বন্ধের পরে বাচ্চা স্কুলে। আচ্ছা, আপনার পয়েন্ট ওয়েল টেকেন। উনি বললেন নকল হয় না,
কিন্তু রেজাল্ট ড্রপ করেছে। মানে নকলের কালার পরিবর্তন হয়েছে নাকি স্টাইল পরিবর্তন হয়েছে, তাই না? দেখা দেখি হয়। তো এটা রেজিস্ট করবেন কে? আপনারাই তো নাকি? সেই জন্য আমি আবারও আপনাদেরকে একটা নোটিশ দিয়েছি কিনা জানি না মন্ত্রণালয় থেকে। আমার বাড়িতে 16টি ক্যামেরা দিয়ে একটা সিসি ব্যবস্থা, মানে ক্লোজ সার্কিট ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। সর্বসাকুল্যে এটার দাম পড়েছে 46,000 টাকা রিসেন্টলি। দেখুন, কোন স্কুল কলেজে কোন প্রতিষ্ঠানে আমরা এই 1 লক্ষ টাকা পর্যন্ত খরচ করলে সেই জায়গায় আমরা আপনাদেরকে এই কি বলে ইন্সপেকশনের আওতায় আনি। আমার মনে আছে আমি 1 লক্ষ টাকা পর্যন্ত সেই সময় ফ্রি বলে দিয়েছিলাম, একজন প্রতিষ্ঠানের প্রধান তিনি খরচ করতে পারবেন। তাহলে আমার যদি সিসি ক্যামেরা প্রত্যেকটি ক্লাসে থাকে এবং এটা রেকর্ডিং সিস্টেম থাকে, তাহলে ছাত্রছাত্রীরা যদি ঘাড় ঘোরায়, যিনি কেন্দ্র সচিব ওনার রুমে বসে তো দেখতে পারেন, আর যারা ক্লাসরুমে আছেন তারা তো দেখতে পারেন। আপনি কি ভয় পান যে আপনাদের মব অ্যাটাক করবে? সেই আমরাতলির কথা, আমি সেখান থেকে ফেরত যাচ্ছি ঢাকার দিকে। এখানে একটা নিমতলি, ওদের কি স্কুল, কলেজটার নাম কি স্কুল? জুনাবালি, নিমসার। সেই স্কুলের সামনে দিয়ে যাচ্ছি, তখন প্রায় সন্ধ্যা 7টার কাছাকাছি। হঠাৎ করে দেখলাম ভিতরে বাতি জ্বলছে। বাতি জ্বলে কেন? পরীক্ষা তো শেষ হয়ে গিয়েছে। খুব ইনকিউজিটিভ মাইন্ড আমার, ভিতরে গেলাম, গিয়ে দেখি কেন্দ্র সচিবরা বান্ডেল করছে। সময় লাগে না বান্ডেল করতে? এগুলি প্যাক করা, সব কিছু করা। তো আমি গিয়ে জিজ্ঞেস করলাম খবর কি? ওই 2জন বহিষ্কার হয়েছে। ও কোন রুমে? এই রুমে। কে বহিষ্কার করেছে? আমি ভেবেছিলাম শিক্ষক বহিষ্কার করেছে, তাকে আমি বাহবা দেব। তো বললো যে ফিশারি অফিসার। আচ্ছা, ফিশারি অফিসার বাইরে থেকে ইনভেস্টিগেশন টিমে আসছে, কয় মিনিট ওই স্কুলে ছিল? 5 মিনিট, 10 মিনিট, আমি রাইট? 5 মিনিটে যদি তিনি একটি ক্লাসে গিয়ে নকল ধরতে পারেন, আর ওই ক্লাসরুমের 2জন শিক্ষক ছিল, তারা যদি নকল না ধরতে পারেন, তা আমি লিস্টটা নিলাম কোন কোন শিক্ষক ছিলেন। বললেন এই 2জন শিক্ষক ছিলেন। তাৎক্ষণিক ওখান থেকে বোর্ডে ফোন করে ওনাকে সাসপেন্ড করলাম। কি আমার করাটা কি ভুল হয়েছে? মনে আছে আপনাদের? সকলের শাস্তি দিয়েছিলাম যারা ইনভলভ হয়েছিল, জ্ঞাতসারে অজ্ঞাতভাবে, আবার 2 বছরের মাথায় সব ছেড়ে দিয়েছিলাম। মনে আছে আপনাদের? কারণ আমি বুঝিয়েছিলাম আই মিন বিজনেস। তাহলে এই যে ঘাড় ঘোড়ায়, আমি কয়েকদিন আগে ভিকারুন্নেসা ভার্সেস হাবিবুল্লাহ বাহার, আমার মন্ত্রণালয়ে 2 কলেজ প্রতিনিধিকে আলাদা রেখে আমি তাদেরকে সামনাসামনি জেরা করেছিলাম আপনার বিষয়টি নিয়ে। বুঝতে পেরেছেন তো? জি স্যার। স্যার, আমি বিনয়ের সাথে বলছি, আমার আরেকটা মিনিট কথা বলার সুযোগ দিয়েছে। আর 2টা পয়েন্ট আমার কাছে যেটা মনে হয় যে দেখাদেখি কেন করে, বিষয়টাতে আমরা নজর দিচ্ছি না। ওরা দেখাদেখি করার মেইন পয়েন্ট হলো তারা স্কুলেই আসে না। 2য় নম্বর হচ্ছে স্যার, আমাদের যে এমপিভুক্ত স্কুলগুলা, এগুলাতে এই পাসের পার্সেন্টেজ যদি কমে যায়, তাহলে তো এমপিউ বন্ধ হয়ে যায়। আপনার পাসের পার্সেন্টেজটা যদি এখানে যদি নির্দিষ্ট করে না দেয়, তাহলে কিন্তু আমরা আরো কঠোর হতে বাধ্য হব বাচ্চাদের প্রতি। আর 3য় যে পয়েন্টটা, যেমন আপনি নিজে আপনার ইয়াতে বলছেন যে রাজনৈতিক প্রভাব, আমরা যদি ফর্ম ফিল আপ করতে না দিই, তাহলে লোকালি কিন্তু প্রেশার থাকে আমাদের কাছে বিভিন্ন নেতাদের, যে ফর্ম ফিল আপ করেন, কিন্তু সে ফর্ম ফিল আপের যোগ্য না। ফর্ম ফিল আপের যোগ্য না একজন ব্যক্তিকে আমি ফর্ম ফিল আপ করতে বাধ্য হচ্ছি, তো সে তো দেখাদেখি করে লিখবেই স্যার। এই পয়েন্টগুলোতে আপনি একটু নজর দিলে ভালো হয় স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে, স্কুলে আসে না, এমপিও 0 পাস করলে এমপিও বাতিল করা হবে, এগুলি সব নিয়মেই ছিল এবং এমপিও বাতিল হয়নি। আগে তো আমি গ্রেস পিরিয়ড দিতে হবে, মনে আছে 2001 সালে 0% যারা 0 যারা পাস করেছিল তার দিকে সাথে সাথে বহিষ্কার করিনি। গ্র্যাজুয়ালি এসে 3 বছরের মাথায় আমি শুরু করেছিলাম। নীলফামারী জেলায় একদিন আমি মিটিং ডাকলাম 3 বছরের মাথায় এই প্রসঙ্গে 0। তো ডিসি সাহেব যেভাবে মিটিং করার সেভাবে করলেন, যারা ভালো স্কুল সেই শিক্ষকদের স্টেজে উঠালেন, ভালো ছাত্রছাত্রীদের সামনে বসালেন,
ফুলের মালা নিয়ে আসলেন, সেইভাবে উনি উনার সেট আপ করলেন। আমি মঞ্চে উঠেই ওনার কাছে লিস্ট নিয়ে নিচের দিকে চলে গেলাম। যেমন আজকে সেই চেয়ারম্যানের সাথে যারা রয়েছে তাদেরকে বললাম, আগে নিচের থেকে বলো কতগুলি প্রতিষ্ঠান জিরো, কতগুলি প্রতিষ্ঠানের রেজাল্ট খারাপ করছে, এগুলো দাও। ওনারা উপরেরটা দেন, আমি নিচেরটা দিলাম। মিটিংয়ের শুরুতেই মঞ্চে ভালো ভালো হেডমাস্টারদের, প্রিন্সিপালদের আনলেন, চেয়ারে বসালেন। আমি ডিসি সাহেবকে বললাম লিস্টটা দেখে যে দয়া করে ওনাদেরকে নিচে যেতে বলো, সকল শিক্ষকদের। আর এই নামগুলোকে ডেকে ডেকে মঞ্চে বসা। কারা? যারা ফেল বেশি করেছে, 0, 1%, 2%, ওদেরকে সব মঞ্চে আনলাম। তার মানে 0% যে পরীক্ষা কেন্দ্রগুলি, স্কুলগুলি, মাদ্রাসাগুলো, সেগুলো মঞ্চে আনলাম। তো ডিসি সাহেবদের চোখ চরম কাছে, এ কোন পদ্ধতি? ফুলের মালা দেওয়ার ব্যাপার হলো, সেই 0% পাস করা যারা রয়েছেন তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নিলাম। ঠিক আছে, সুন্দর। নেওয়ার পরে এবার আমি বললাম যে আপনি 0 পেয়েছেন, তাই আপনি একটু মঞ্চে বক্তৃতা দেন। তুমি বক্তৃতা, আমি বললাম আপনার টেকনিকটা কি, সময় কি ফেল করলো, এই টেকনিকটা একটু আমাকে বলেন। টেল মি দ্য টেকনিক। তাহলে আপনি কিন্তু আগামী দিনে এই কনসিকুয়েন্স ফেস করবেন। 0 হলে কিন্তু আমি আপনাকে ওসমানী মিলনায়তনে নিয়ে আপনার বক্তৃতা সব বাংলাদেশে আমি শোনাবো। আপনার আমার সাথে আছেন? ভেবে দেখুন একবার, আপনি যা বলছেন আমি তা করব। এখন আপনি বলতে পারেন যে হঠাৎ করে আমরা আবার রিট্র্যাক্ট করছি, উই নিড টাইম, নাকি? এটা বলতে পারেন। বলতে পারেন আপনি যে এবারের জন্য 0% পাস কোন রকম এমপিওতে স্ট্রাইক করবে না। আমি তো মন্ত্রী, আমি তো দায়িত্বে। আইনের জন্য তো আপনারা না, আপনাদের জন্য আইন, নাকি? বলুন আপনার শিক্ষকরা দাঁড়িয়ে যে এই বছর যদি কোনো স্কুলে 100% ফেল করে, আপনি মাননীয় মন্ত্রী বলে যান আমাদের এমপিও বাতিল করবেন না। এই দাবি যদি করেন, আমি এখানে দাবি মেনে যাব। আপনি কি দাবি করছেন এই বছর জন্য? ঠিক আছে, কি এগ্রিয়েবল? এই বছর যে সমস্ত প্রতিষ্ঠানে 0 পাবে তাদের এমপিও বাতিল হবে না। তারপরের বছর কি হবে? বাতিল হবে না। ঠিক আছে না? হবে? কোনটা হবে? তাহলে আপনারা 1 বছরের গ্রেস পাচ্ছেন, নাকি? ওকে, অ্যাকসেপ্টেড। তারপর দেখব, এখন উনি বলছেন ঘাড় ঘোড়ায় আপনার প্রত্যেকটি প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা লাগাতে হবে। যদি কোনো প্রতিষ্ঠানে অর্থনৈতিক অসচ্ছলতা থাকে, আমি টাকার ব্যবস্থা করে দেব, কিন্তু সিসি ক্যামেরা থাকতে হবে। ক্লিয়ার? এবং রেকর্ড থাকতে হবে, ভিডিও থাকতে হবে। আবার বলবেন না যান্ত্রিক ত্রুটির জন্য ওই সময়টি পরীক্ষার যখন এমসিকিউ দেওয়া হয়, ওই 30 মিনিট আমার যান্ত্রিক দুর্বলতা ছিল। নো ওয়ে, নো ওয়ে। কারণ আমি জানি ঘাত দেখা দেখি হয় এমসিকিউর সময়। ডু ইউ এগ্রি? এগ্রি না? ওকে। তাহলে যদি বিদ্যুৎ সরবরাহ ওই সময়টায় না থাকে, সেই জন্য আপনার আইপিএস এর ব্যবস্থা রাখতে হবে। ওয়ান্স আই ডু সামথিং, আই ডোন্ট কিপ এনি লিকেজ অফ দ্যাট প্রবলেম। কোনো লিকেজ থাকতে পারবে না। এই অজুহাত দেখাতে পারবেন না যে স্যার ওই সময় বিদ্যুৎ বিভ্রাট ঘটেছিল। এম আই রাইট? কি বলুন? এগ্রি, ডিসএগ্রি? এগ্রি। এবার আসুন আপনার আরেকটি পয়েন্ট, ক্লাসরুমে লেখাপড়া হয় না, ছাত্রছাত্রী আসে না। পরীক্ষার পরপরই তো এই ভিডিও ক্যামেরাগুলি নির্বাচন কমিশনের মতো তো তুলে নেওয়া হচ্ছে না। হচ্ছে কি ডিসি সাহেব? আপনার কাছে অনেক ক্যামেরা আছে, কিছু দিয়ে দিন, পারলে দিয়ে দিয়েন। আমরা সবগুলো স্কুলেই দিয়েছিলাম, যেগুলো কেন্দ্র করা হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, ওকে।
যেখানে নেই সেখানে দেওয়ার ব্যবস্থা করবেন, ওনাও সাহায্য করবে, আপনিও করবেন, তারপর যদি প্রয়োজন হয় আমি আছি, কিন্তু করতে হবে। এখন পরীক্ষার পরে নির্বাচন কমিশন যখন ইলেকশনের পরে ক্যামেরা উইথড্র করে নিয়ে যায়, আমাদের তো উইথড্র হবে না। আপনাদের রেকর্ড থাকতে হবে আপনারা ঠিকমতো ক্লাস নেন কিনা, আপনারা ঠিকমতো ক্লাসে পড়ান কিনা, আপনাদের সাথে ছাত্রছাত্রীদের কমিউনিকেশন হয় কিনা, তারা রেসিপ্রোকাল কিনা, এটা আপনাদেরকে থাকতে হবে ইন রেকর্ড। এমনও হতে পারে আমি মন্ত্রণালয়ে বসে হঠাৎ করে কল করে বললাম, ব্লুটুথের মাধ্যমে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেন, আই ওয়ান্ট টু সি ইউর ক্লাসরুম, হোয়াটস গোয়িং অন দেয়ার ইন দ্য 3 o'clock afternoon while you are teaching them physics. করা সম্ভব না? হ্যাঁ, ভেরি সিম্পল। বুঝে দেখবেন কিন্তু ঘটনা কিন্তু খারাপ দিকে গড়াচ্ছে। ওয়ান হ্যান্ড ওয়াশেস আদার্স। আর আপনাদের আর্কাইভে প্রত্যেকটি ফাইল থাকতে হবে। যে কোনো সময় আমার বিআইএ যাবে, গিয়ে ওই আর্কাইভে দেখবে যে ক্লাসরুম কন্ডাক্ট ঠিক মতো হয়েছিল কিনা, কারণ সেখানে টাইমও লেখা থাকে। ক্লিয়ার? অতএব আমি সেটাও দেখবো আপনি পড়ান কি পড়ান না। দেখুন, আমাদের এই উপজেলা হাসপাতালগুলোতে ডাক্তারদের কাছে রুগী গেলে ট্রিটমেন্ট হয় না, আবার বিকেলবেলা চেম্বারে গেলে ট্রিটমেন্ট হয় না? ডাক্তাররা বাইরে চেম্বারে যাবে, এইটা নিষেধ করা ঠিক না। ভালো ডাক্তার 24 ঘন্টা পরিশ্রম করতে চাইলে করবে, রুগী দেখতে চাইলে দেখবে, এক্সট্রা আর্ন করলে করবে, কিন্তু হসপিটালে তো সার্ভিসটা ঠিক দিতে হবে নাকি? আমাদেরও একই অবস্থা। নামি দামি স্কুল কলেজগুলো, যাদের জন্য মা বাবারা সবাই খুব বেশি সচেতন থাকেন, সেইখানে দেখা যায় যে কোচিং সেন্টারে বেশি ইন্টারেস্টেড নাকি? সেই জন্য কোচিং সেন্টার আগামী দিনে আস্তে আস্তে 100% বন্ধ হতে হবে। কিভাবে করব? আমি সার্কুলার দেব না, আইন করে বন্ধ করব না, অটোমেটিক্যালি করব। আপনি যদি আপনার ক্লাসের ছাত্রদেরকে ইন হাউস, অর্থাৎ আপনি আইডেন্টিফাই করলেন আপনার কোন ছেলে কোন সাবজেক্টে দুর্বল, সেইভাবে আপনি আপনার ছেলে মেয়েদের আইডেন্টিফাই করবেন এবং আফটার দ্য ক্লাস আপনি তাদেরকে আপনার প্রতিষ্ঠানে তাদেরকে প্রাইভেট কোচিং করাবেন। ক্লিয়ার? এবং সেই জায়গায় আপনি তাকে এক্সট্রা চার্জ করতে পারেন এবং এই চার্জটা আপনার সকলেই এবং দ্য টিচার্স উইল ওয়ার্ক, আপনারা ডিস্ট্রিবিউশন করে নিতে পারেন। ইভেন আপনার দপ্তরে 2 টাকা পেতে পারেন, কিন্তু আপনার ছেলেকে আপনি ইন হাউস কোচিং করাবেন। সারাদিন গরমে বসে ছাত্রটি লেখাপড়া করে, বিকেলবেলা সুন্দর এয়ার কন্ডিশন রুমে নিয়ে ছাত্রটির দেহ অন্য পর্যায়ে নিয়ে যায়, সন্ধ্যায় গিয়ে আবার যখন গরম তখন ঘেমে যায়, ঘুমিয়ে পড়ে। এটা আমি হতে দিতে পারি না। সবকিছু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনস্থ, সব কিছুরই লাইসেন্সিং সিস্টেম আছে। উন্নত বিশ্বে বুচারের লাইসেন্স আছে, হেয়ার কাটারের লাইসেন্স আছে, প্লাম্বারের লাইসেন্স আছে, ইঞ্জিনিয়ারের লাইসেন্স আছে, লয়ারের লাইসেন্স আছে, অ্যাকাউন্টেন্টের লাইসেন্স আছে, সকলের লাইসেন্স আছে। কিন্তু ব্যাংকের ছাতার মতো আপনি কোচিং সেন্টার করবেন আর গ্যারেজে বসে ইংলিশ মিডিয়াম কিন্ডার গার্ডেন করবেন, এগুলো কি সরকারের অধীনস্থ আসতে হবে না? আস্তে আস্তে আসবে, সবে মাত্র আমাদের যাত্রা শুরু। তাহলে আপনি প্রশ্ন উত্তর পেয়েছেন। ইন হাউস কোচিং করলে আমার যদি আর্কাইভে ভিডিও রেকর্ড থাকে, তাহলে আপনি ইনভাইট করেছেন কি না করেছেন সেটা আমরা দেখতে পাবো। এই তো দাউদকান্দি স্কুল, চিনেন কে কে? বিরাট একটা স্কুল না, প্রায় 4000 স্টুডেন্ট। সেখানে আমাদের একজন নেতা ছোট ভাই সেটাকে গভর্নিং বডি চেয়ারম্যান, ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান বানিয়ে দিয়েছিলাম। সে টিচারদেরকে, তার নাম আব্দুল সত্তার, ওই যাওয়ার সময় একটা তাসফিন সিএনজি পরে দেখেছেন, সুন্দর ওই যে উপরে গাড়ি ছাদের উপরে, ওটার মালিক সে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। সে
শিক্ষকদেরকে বলে দিয়েছে